রিমোট নিয়ে গিয়েছে। আচ্ছা দেখেন, আজকের টপিকটা হচ্ছে এগ্রিকালচার অফ বাংলাদেশ। এগ্রিকালচার সম্পর্কে তো ধারণা কম বেশি আপনাদের আছে। বলেন তো এগ্রিকালচারাল প্রোডাক্ট কি কি, কোনগুলোকে আমরা এগ্রিকালচারাল প্রোডাক্ট বলতে পারি? চাষ করে উৎপন্ন করা, মুরগি, মাছ, সবই। মুরগি, মাছ, ঠিক আছে। তারপর জৈব সার। ওকে, সবই আমাদের কৃষি। আচ্ছা, প্রথমে দেখেন যে বাংলাদেশ এগ্রিকালচারটা মোটামুটি ফোকাস কোথায় করে। দেখেন, আপনি এগ্রিকালচার করবেন, কিন্তু তার পারপাস কি থাকবে? তার দুইটা পারপাস থাকবে। দুইটা পারপাসের মধ্যে দেখেন, প্রথম পারপাসটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি। আপনারা দেখবেন যে গ্রামে 80% মানুষই যাই করুক আর না করুক, তারা জব করুক বা অন্য কিছু করুক, তাদের প্রত্যেকেই দেখবেন কিছু না কিছু কৃষির সাথে জড়িত। কেউ খুব বড় পরিসরে করে, কেউ দেখবেন খুব ছোট পরিসরে করে, কেউ নিজেদের চাহিদাটুকু মেটানোর জন্য করে, কেউ আবার দেখবেন যে চাহিদা মিটিয়ে সেল করে। তো আপনারা যদি প্রথম পারপাসে আসেন, প্রথম পারপাসটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি। দেখেন, আমরা যদি কৃষিকে ধরি, তার দুইটা ফোকাস পয়েন্ট থাকবে। প্রথম ফোকাস পয়েন্ট হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি। সেলফ সাফিসিয়েন্সি যাদের হয়ে যায়, ধরেন একটা পরিবার, তার ছোট এক টুকরো জমি আছে, সেখানে কিছু কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া। যাদের ফরিদপুর এবং মাদারীপুরের দিকে বাড়ি, তারা হয়তো বলতে পারবেন যে এই এলাকার মানুষগুলো বেশিরভাগ সময় তাদের জমিতে কিছু ফলন একদম কমন থাকে। যেমন সরিষা, সরিষার মধ্যে আবার 2-3টা ভাগ থাকে, সাদা সরিষা, একটা হচ্ছে লাল সরিষা। এরপরে দেখবেন যে আদা, রসুন, মসুরির ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, এই জিনিসগুলো, পাট, ধান তো আছে। এই জিনিসগুলো এই এলাকার মানুষ হচ্ছে বেশি চাষ করে। তো তারা প্রথমে কি করে, দেখে যে তাদের ফ্যামিলি চাহিদাটা মিটছে কিনা, তাদের কেনা লাগছে কিনা। অনেকেই এমন আছে তাদের বাজার থেকে সবজি কেনা লাগে না, তাদের নিজেদের বাসার জন্য যতটুকু যোগান দেয়া ততটুকু তাদের ওই নিজেদের জমি থেকেই হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আপনার সেলফ সাফিসিয়েন্সি। এবার দেখেন কি বলেছে, প্রোডাকশন অফ রাইস লার্জলি বাই স্মল হোল্ডার ফার্মার্স। ছোট ছোট যে ফার্মারগুলো আছে, যে নিজেদের জমি শুধুমাত্র চাষ করে, তাদের ফলন, আর যারা দেখবেন যে একটু বড় পরিসরে করছে, তারা সেল করে। তাদের ফ্যামিলির চাহিদা মেটানোর বাইরেও তারা কি করে, সেল করে, মার্কেটে সেল করে। তাদের ফলন কিন্তু এক না। অনেকে দেখবেন যে নিজের জমির বাইরেও অন্যের জমি, এটাকে লিজ বলে বা বর্গা নেয়া বলে, ঠিক আছে, বর্গা চাষি আছে এরকম। তো অন্যের জমি নিয়ে তারা চাষ করছে। আগে একটা সময় ছিল যে মালিক পক্ষ বেশি পেত। জমিদারি প্রথা যখন ছিল, তখন কি হতো যে জমিদাররা সব পেয়ে যেত এবং যারা জমি চাষ করতো ওরা পেত খুব স্বল্প, একটুখানি। তো তখন আলটিমেটলি কৃষকরা ছিল ক্ষতিগ্রস্ত। তাদের কাছ থেকে ধরেন 4 ভাগের 3 ভাগে নিয়ে যাওয়া হতো, কোন রকম 1 ভাগ তাদেরকে দেওয়া হতো। কিন্তু এখন সিস্টেম পুরো উল্টো। এখন সিস্টেম পুরো উল্টো। কারো যদি জমি থেকে থাকে গ্রামে, তাহলে বুঝতে পারবেন যে এরকম বর্গা দেওয়া থাকলে। এখন হচ্ছে 4 ভাগে যদি ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ পায় হচ্ছে মালিক, আর 3 ভাগ পায় যে জমি চাষ করছে সে। এক একটা এলাকায় এক একটা সিস্টেম। আবার কোথাও হচ্ছে 3 ভাগে হয়, কোথাও হচ্ছে 3 ভাগে হয়, যে আপনার ফসলটাকে 3 ভাগ করে, 1 ভাগ যে মালিক সে নেয়, আর 2 ভাগ যে হচ্ছে চাষ করছে তাকে দেওয়া হয়। সো এখন তারা কিন্তু বেনিফিটেড। এবারে দেখেন কি বলেছে যে কোন কোন, আচ্ছা, আপনার সেকেন্ড যেটা পারপাস, সেটা কি জানেন? সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল, প্রোডাকশন অফ র ম্যাটেরিয়াল। আপনার প্রথম ফোকাস কি, সেলফ সাফিসিয়েন্সি। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে অন্য ব্যবসায় র ম্যাটেরিয়াল যোগান দেওয়া। ধরেন আপনার জমি থেকে যে ফসলটা হচ্ছে, সেটা অন্য কারো ব্যবসায় ইনপুট হিসেবে যাচ্ছে। ধরেন আপনি পাট উৎপাদন করেন। এখন এই পাট উৎপাদন প্রথমত আপনি কেন করেন? আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। এখান থেকে একটা ইনকাম হবে, সেই ইনকাম দিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাবেন, আপনার জীবিকা নির্বাহ করবেন। এরপরে সেকেন্ড ওয়ান কি আসবে, এটার যে এক্সট্রা জিনিসটা থাকবে, সেটা আপনি কি করছেন, অন্যের কাছে সেল করবেন। এখন আপনার এই যে পাট পুরোপুরি প্রক্রিয়াজাতকরণ করার পরে যেই অবস্থায় আসে, সেটা কারা কিনে নেয় বলেন তো? যারা বিভিন্ন পাটজাত দ্রব্য তৈরি করে, এই যে পাটের ব্যাগ, বস্তা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ালমেট,
দেন আরো বিভিন্ন কিছু আছে পাটের তৈরি, এগুলো আমাদের বাংলাদেশ ছাড়িয়ে অন্য অন্য কান্ট্রিতেও অনেক বেশি চাহিদা। তো এগুলো করার জন্য যারা প্রসেসিং করে আপনার প্রোডাক্টটা বানাচ্ছে তাদের র ম্যাটেরিয়াল কি? এই যে পাট। এখন এই যে আপনি অন্য ব্যবসায় র ম্যাটেরিয়াল দিচ্ছেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড পারপাস। তাহলে প্রথম পারপাসটা কি? সেলফ সাফিসিয়েন্সি। প্রথম পারপাসটা কি? সেলফ সাফিসিয়েন্সি। সেকেন্ড ওয়ান প্রোডাকশন অফ র ম্যাটেরিয়ালস। প্রোডাকশন অফ র ম্যাটেরিয়ালস। এবার দেখেন আপনার কৃষিজাত পণ্যের মধ্যে কি কি পড়ে? রাইস, জুট, সুগারকেন, পটেটো, পালস এটসেট্রা। এখানে বলতে পারেন যে 72% অফ টোটাল প্রোডাকশন, মানে আপনি যে ক্রপটা প্রোডাকশন করছেন সেটার মধ্যে এগ্রিকালচারাল সেক্টরই আপনার বিলং করে কত? 72%। পুরো প্রোডাকশনের মধ্যে এগ্রিকালচারই বিলংস করে 72%। আচ্ছা, এটা আরো বেশি কম হতে পারে। এবার দেখেন যে এগ্রিকালচারাল ওয়ার্ক কি, আপনারা জানলেন যে এগ্রিকালচার কি, এই এগ্রিকালচারের ফোকাস পয়েন্ট গুলো কি কি। এবার আপনারা বলেন যে এগ্রিকালচারাল ওয়ার্ক কাকে বলে। এটা যদি বুঝতে পারেন তাহলে এটাও বুঝতে পারবেন। দেখেন কি বলেছে, production agricultural work is a general concept which means that land is used to grow crops. আপনার যে একটা ল্যান্ড থাকবে সেই ল্যান্ডটাকে আপনার কিভাবে ইউজ করতে হবে, কেন ইউজ করবেন? ক্রপ গ্রো করার জন্য। আচ্ছা, এবার দেখেন plants and livestock are cultivated to provide food for people and provide raw materials for industries. কি বলেছে? আপনার একটা ল্যান্ড থাকবে। দেখেন আপনি যখন একটা এগ্রিকালচারাল ওয়ার্ককে ডিফাইন করতে যাবেন তখন কিভাবে ডিফাইন করতে পারেন? আপনারা কিন্তু এটা একটা ডায়াগ্রামের মাধ্যমেও দেখাতে পারেন। দেখেন এটা যদি আপনাদের একটা ল্যান্ড হয়, এটা ধরেন আপনাদের একটা ল্যান্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনাদের একটা ল্যান্ড। এই ল্যান্ড যদি আপনার হয়, এখন এই ল্যান্ডটাকে ইউজ করে আপনার দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ করতে হবে। প্রথম কাজটা কি? প্রোডাকশন অফ ফুড। প্রথম কাজটা কি? প্রোডাকশন অফ ফুড। অথবা প্রোডাকশন অফ ফুড যদি না বলেন আপনি বলতে পারেন কি? কালটিভেট। কালটিভেট। আপনি এখানে একটা ফসল কালটিভেট করলেন, আপনার জমিটাকে ইউজ করে প্রথমে আপনি কি করলেন? ফসল উৎপাদন করলেন। এবার দ্বিতীয়ত আপনি কি করবেন? এই জমিকে কাজে লাগিয়ে আপনি র ম্যাটেরিয়াল উৎপাদন করবেন। আপনি কি করবেন? র ম্যাটেরিয়াল উৎপাদন করবেন। অবশ্যই সেই র ম্যাটেরিয়াল অন্য একটা ব্যবসায়ের ইনপুট হবে। আপনার ব্যবসায়ের আউটপুট অন্য ব্যবসায় কি? ইনপুট। আপনি বলেন তো, আপনি যদি এটাকে ব্যবসা হিসেবে ধরেন, বিজনেস হিসেবে ধরেন, তাহলে এটা কি আপনার আউটপুট? আপনি যে প্রোডাকশন করছেন সেটা কি? আউটপুট। এই আউটপুটটা অন্যের ইনপুট। ধরেন আপনি হচ্ছে ধান চাষ করেন, এখন এই যে ধানটা আপনি যখন বীজ রোপণ করছেন এটা কি দিচ্ছেন? ইনপুট। এটা কি দিচ্ছেন? ইনপুট। এখানে আপনি পরিশ্রম দিচ্ছেন, এটাও কি? ইনপুট। এখানে আপনি অর্থ খরচ করছেন, এটাও কি? ইনপুট। এখন এই খরচের পরে যখন আপনার হাতে আলটিমেটলি ধানটা চলে আসলো, আপনি সেটাকে প্রসেসিং করলেন, করার পরে আপনার কাছে যেই প্রোডাক্ট এখন আছে সেটা কি? আউটপুট। সেটা আপনার ব্যবসায় কি? আউটপুট। এখন আপনার এই তৈরিকৃত চালটা যখন কোনো রেস্টুরেন্ট নিচ্ছে, কোনো বাসা বাড়িতে নিচ্ছে, বা কোনো বড় বড় অর্গানাইজেশন নিচ্ছে তাদের খাবারের জন্য, তাদের নিজের চাহিদা মেটানোর জন্য, তখন কি আপনার থেকে কিনে নিচ্ছে না? কিনে নিচ্ছে। এই যে তারা নিয়ে যাচ্ছে, এটা কি তাদের ব্যবসায় ইনপুট হচ্ছে না? ধরেন একজন রেস্টুরেন্ট মালিক আপনার কাছ থেকে একদম সরাসরি ধরেন ইয়ে কিনে নিল, কি বলে, চিনি গুঁড়া চাল কিনে নিল। ধরেন চিনি গুঁড়া চাল কিন্তু অনেক বলতে পারেন যে হাই, এটার মধ্যেও অনেক ভ্যারাইটিস আছে। তো তারা ভাবলো যে ঠিক আছে আমি ডিরেক্ট কৃষক থেকে নিয়ে আসবো, যাতে আমি একটা রিয়েল বা অথেন্টিক একটা প্রোডাক্ট পাই। কারণ চালটা কিন্তু যখন আপনার প্রসেসিং হয় হতে হতে কিন্তু ওটাকে অনেকবার মেশিনে দেওয়া হয়। আপনারা যে চিকন চিকন চাল দেখেন না, চালটা কিন্তু প্রথমে এত চিকন থাকে না। আপনারা যদি সরাসরি খেতে গিয়ে দেখেন চালটা যখন ভাঙিয়ে নিয়ে আসা হয় তখন কিন্তু এতটা এরকম চিকন অবস্থায় থাকে না, এটাকে মেশিনে প্রসেসিং করে করে এরকম চিকন বানানো হয়। সো কেউ চাইলো যে তারা ডিরেক্ট একদম কৃষক থেকে নিয়ে আসবে, তারা কৃষক থেকে নিয়ে এসে তাদের ওখানে তারা সেটা রান্না করে তাদের কাস্টমারদেরকে সার্ভিস দিল। দেখেন এটা কিন্তু তার ব্যবসায় র ম্যাটেরিয়াল হিসেবে সে ইউজ করেছে। এই যে রেস্টুরেন্ট মালিক সে কিন্তু তার ব্যবসায় র ম্যাটেরিয়াল হিসেবে ওই চালটা ইউজ করেছে। আর আপনি কিভাবে সেল করেছেন? আপনার ব্যবসায় আউটপুট হিসেবে। বুঝতে পেরেছেন? তাহলে এগ্রিকালচারাল ওয়ার্ক কি, কাকে বলে? বলেন কিভাবে ডিফাইন করবেন সেটা? প্রোডাকশন অফ ফুড এন্ড র ম্যাটেরিয়ালস সাপ্লাই করা, এবং সেটা আপনার মানে আপনি যে জমিটাকে কাজে লাগিয়ে করছেন
সেই জমিটাকে এই দুইটা কাজে লাগাতে হবে। যখন আপনি শুধুমাত্র একটা কাজের জন্য জমিটাকে ব্যবহার করবেন, শুধুমাত্র সেলফ সাফিসিয়েন্সির জন্য, তখন কিন্তু সেটা আপনার পুরোপুরি এগ্রিকালচারাল ওয়ার্কের ডেফিনিশন নিচ্ছে না। এগ্রিকালচারাল ওয়ার্কের ডেফিনিশন যখন আপনি দিতে যাবেন, তখন আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার জমি থাকবে বা অন্য কারো জমি হোক, সেই জমিটাকে আপনারা দুইভাবে ব্যবহার করবেন। প্রথমত নিজের সেলফ সাফিসিয়েন্সির জন্য, দ্বিতীয়ত প্রোডাকশন অফ র ম্যাটেরিয়ালস এর জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন অপরচুনিটিজ অফ এগ্রিকালচার। আচ্ছা, এই এগ্রিকালচারের সাথে যারা জড়িত, তাদের যদি কোনো অপরচুনিটি না থাকতো, তাহলে কি তারা এই কাজে জড়িত হতো? অবশ্যই প্রত্যেকটা ব্যবসায়, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা সেক্টরের দুইটা দিক, একটা পজিটিভ একটা নেগেটিভ, বা একটাকে বলতে পারেন ড্রব্যাকস। আমরা যখন আলো দেখি তখন আমাদেরকে অন্ধকারকেও বিবেচনা করতে হবে। অন্ধকার না থাকলে কখনো আলো দেখা যায় না। তো আমাদের অপরচুনিটি আছে, আবার ব্যারিয়ারও আছে। আমরা ফার্স্টে অপরচুনিটিটাই দেখি। দেখেন এখানে অপরচুনিটি প্রথমটা বলেছে, agriculture remains the largest single contributor to the country's GDP. আমাদের যে জিডিপি ধরা হয় তার মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ আমার কোথা থেকে আসে? এগ্রিকালচার থেকে আসে। The crop production system benefit from the abundance of labor available. দেখেন এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, লেবার অ্যাভেলেবল। আমাদের দেশে লেবার মার্কেটটা বলতে পারেন যে অন্য অন্য কান্ট্রির চাইতে অনেক বেশি অ্যাভেলেবল, এবং এখানে খরচটা কম হয়। আপনি বাংলাদেশে একজন লেবারকে ধরেন, সারা দিনে যদি আপনি দিন হিসাব করেন, দিন হিসেবে মজুরি দিবেন, তাহলে কত হয় এখন? 700 বা 600 এরকম। বাট আপনি অন্যান্য কান্ট্রিতে এত কম পয়সায় আপনি লেবার পাবেন না। এবং আমাদের মার্কেটে লেবার খুব সস্তা হওয়ার কারণে অনেক কান্ট্রি আমাদের থেকে কিন্তু আউটসোর্স করে। আপনারা এই যে বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছর অনেকেই বাইরে কাজে যাচ্ছে, বিশেষ করে দুবাই, সৌদি আরব, এইসব এলাকাতে কিন্তু অনেকেই মানে ওয়ার্ক ভিসায় যাচ্ছে। তো বাংলাদেশ থেকে যত কম টাকায় তারা লেবার নিতে পারে, অন্যান্য কান্ট্রিতে তারা এত কম টাকায় পায় না। তো আমাদের কান্ট্রিতে লেবার মার্কেটটা অনেক বেশি সস্তা এবং হচ্ছে খুব সহজে এটা পাওয়া যায়। এজন্য এগ্রিকালচার ওয়ার্কের সাথে অনেকেই জড়িত হয়ে যায়। ধরেন তাদের লোক লাগবে, ধান কাটার সময় হয়েছে, তাদের 10 জন লোক লাগবে, দেখবেন খুব সহজেই তারা 10 জন পেয়ে যাচ্ছে, এলাকার মধ্যেই পেয়ে যাবে। অনেকেই আছে যারা শুধুমাত্র সিজন ভিত্তিক এই ধান কাটার কাজগুলো করে থাকে, ধান মাড়াই করার কাজ করে থাকে, ধান লাগানোর কাজ করে থাকে। অনেকের আছে যে আমার জমি, আমার কিছুই করা লাগবে না, সব তারা লোক দিয়ে করাচ্ছে। ঠিক আছে? The agricultural sector is a primary source of employment for both skilled and unskilled labor. দেখেন এখন অনেক শিক্ষিত যুবকরা কিন্তু গ্রামে চলে যাচ্ছে শুধুমাত্র এই একটা ফার্ম করার জন্য। ঠিক আছে? তারা গিয়ে কি করছে? এগ্রিকালচারাল ফার্ম করছে। কারণ এই সেক্টরে আপনি যদি বুদ্ধি খাটাতে পারেন, আপনি যদি টেকনোলজি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট এখান থেকে আর্ন করা যায়। এবং একটা সময় কি ছিল যে শিক্ষিতের হার কম ছিল, এখন কিন্তু শিক্ষিত সংখ্যা অনেক বেশি। এবং দেখবেন যে আপনি লেখাপড়া করেছেন, চাকরি পাচ্ছেন না, বসে থেকে কি করবেন? এর চাইতে কি বিজনেস করা ভালো না? চাকরি যখন করবেন আপনি একা চাকরি করবেন, বাট যখন আপনি বিজনেস করবেন তখন আপনি আরো 10টা লোককে চাকরি দিতে পারবেন। সো বিজনেসের সাহসটা আসলে সবার হয় না, এবং বিজনেসে করার জন্য অনেক ধরনের অপ্রতুলতা বাংলাদেশে আছে, যেমন ক্যাপিটালের অনেক অভাব থাকে বা উৎসাহ দেয় না। দেখবেন আপনার বাবা মার কাছে যদি বলেন যে আপনারা বিজনেস করবেন, অনেকেই বলবে যে বিজনেস করে কি হবে, বিজনেস করে কি হবে, তুমি একটা চাকরি করো। ঠিক আছে? সো এই উৎসাহের যে অভাবটা সেটাও কিন্তু আমাদের মধ্যে আছে। আপনারা কেউ একজন বললেন যে আপনারা গ্রামে গিয়ে একটা ফার্ম করতে চান, কয়জন রাজি হবে? দেখেন যে পড়াশোনা করে গ্রামে গিয়ে ফার্ম করবে, এটা কিন্তু অনেকেই হচ্ছে মেনে নিতে পারে না, কিন্তু এখন হচ্ছে। এখন অনেক স্টুডেন্ট ইভেন তারা গ্রুপ করে করে তারা বিভিন্ন ফার্ম করছে, এবং ফার্মের মধ্যে দেখবেন যে একটা ফার্ম, তাদের ফার্মের মধ্যে শাকসবজিও আছে, হাঁস মুরগিও আছে, পুকুর আছে, সেখানে মাছ চাষ করা হয়, ঘের বলা হয়, ঘের করে মাছ চাষ করে। আবার কেউ ধানি জমি নিচ্ছে, সেগুলো করছে। দেখবেন যে অনেক বড় এরিয়া নিয়ে তারা সব কৃষিজাত জিনিসপত্র করছে, এবং তারা হাঁস মুরগি পালছে। কোয়েল পাখি, এখন কিন্তু কোয়েল পাখির পালনটা খুব জনপ্রিয় বলতে পারেন। কোয়েল পাখি, কবুতর, এরকম বিভিন্ন ধরনের বিজনেসের সাথে তারা কিন্তু জড়িত, এবং সবগুলোই কি এগ্রিকালচার ওয়ার্ক। সো বলতে পারেন যে এটা একটা সোর্স অফ এমপ্লয়মেন্ট। তারা যখন এই কাজটা করবে, ধরেন আপনি একটা ফার্ম দিবেন গ্রামে গিয়ে, ফার্মটা দিতে গিয়ে কি আপনার অনেক লোকবল দরকার হবে না? আপনি একা পারবেন? পারবেন না। তো একা যখন পারবেন না, তখন আপনি কি করবেন? অনেকে সহযোগিতা নেবেন। তো মানুষ তো এমনি এমনি সহযোগিতা করবে না, তখন আপনি তাদেরকে কাজে লাগান, তাদেরকে এমপ্লয়ি হিসেবে কাজে লাগান। তো
তো এই যে দেখেন আপনি এমপ্লয়ি হিসেবে কাজে লাগানোর ফলে অনেকের বেকারত্ব কিন্তু ওখান থেকে ঘুচে যাচ্ছে এবং তাদের কি আর্নিং বাড়ছে। একদম বসে থাকার চাইতে কি একটা কাজ করা ভালো না? আপনার কি মাথা পিছু আয় কিন্তু বাড়ছে। আর আপনি যখন টোটালি বসে থাকবেন তখন আপনি কি বেকার, বোঝা, ঠিক আছে, ডিপেন্ডেন্ট কারোর উপরে। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশ এনজয়স আ ফেভারেবল ন্যাচারাল এনভায়রনমেন্ট। দেখেন কন্ডাক্টিভ টু ক্রপ প্রোডাকশন। বলেন তো বাংলাদেশের এনভায়রনমেন্টের মতো এত সুন্দর এনভায়রনমেন্ট পৃথিবীর কয়টা কান্ট্রিতে আছে যেটা প্রোডাকশনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ? আফগানিস্তান, পাকিস্তান। আচ্ছা, আপনি সব দেশের সাথে তুলনা করেন, বাংলাদেশের যে পলিমাটি এটার যে কত গুণগান, মানে আপনার এই যে বন্যা হয়েছে না, এই বন্যাতে কিন্তু অনেক পলিমাটি ভেসে এসেছে। সো এই বন্যার পরে যে সব জমিতে মানে ধরেন ফসল হবে না, ব্যাপারটা এরকম না। অনেক জমি থাকবে যেই জমিতে উর্বরতা আরো বেশি বাড়বে, কারণ ওই যে পলিমাটি এসেছে। সো বাংলাদেশের মাটির গুণাগুণ অনেক বেশি প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ কি নাতিশীতোষ্ণ দেশ, যদিও এখন আগের মতো করে শীত এবং গরম ওইভাবে করে 6 মাস থাকে না, তারপরেও আপনি অন্য অন্য কান্ট্রির সাথে মিক্স করে দেখেন, অন্য কান্ট্রিতে দেখবেন যে একদম যখন শীত পড়ছে তখন আপনি শীতে থাকতেই পারবেন না, বরফ পরে আপনার বাসার সামনে বন্ধ হয়ে যাবে, কোনো কিছু একটা দিয়ে ঠেলে সরিয়ে আপনার হচ্ছে সকালবেলা বের হতে হবে। এরকম অনেক কান্ট্রি আছে। আবার দেখবেন ফিনল্যান্ডে এমনও হয় তাদের মানে রাত হয়ই না, তাদের দিন দিনই থাকে, ঠিক আছে, তাদের দিনই থেকে যাচ্ছে, রাত হচ্ছে না, আসেন রাত হচ্ছে না। আবার দেখবেন যে রাত হলে দিন হচ্ছে না, অনেকটা সময় রাত থেকে যাচ্ছে, সূর্য থেকে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, আবার দেখবেন কিছু এলাকায় বরফ পরে একদম লোকারণ্য হয়ে যাচ্ছে, মানুষ বের হতে পারছে না। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ওই বসে গিয়ে থাকতে পারবো না, বাট আপনি যখন ওটা ওই থাকতে থাকতে দেখবেন যে সরে গেছে, ঠিক আছে। আবার কিছু দেশ দেখেন এত বেশি গরম, মরুভূমি, সেখানে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে তাদের কষ্ট হয়, ঠিক আছে, গাছপালা নাই, পানির খুব অভাব, এরকম আছে। আবার আপনি উগান্ডার দিকে দেখেন, সেখানের অবস্থা কি? সেখানে মানুষ যে ফসল ফলাবে সেটা তো তারা বুঝেই না, ফসলটা যে ফলাবে তারা তো বুঝেই না, ঠিক আছে। তারা দেখবেন যে ওই যে গাছের কাঁঠাল বা অন্যান্য যেই ফলগুলো তারা যেভাবে খাচ্ছে আপনি কিন্তু সেভাবে খাচ্ছেন না। ইভেন অনেক এলাকা আছে মাটি খাচ্ছে, মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খাচ্ছে, মাটি দিয়ে বিস্কুটের মতো বানিয়ে সেটা খাচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশেও আমি নিউজ দেখেছি মাটির বিস্কুট খাচ্ছে, কোন এলাকায় যেন আমি দেখেছি যে মাটির বিস্কুট এটা খুব জনপ্রিয়, ঠিক আছে। তো হ্যাঁ এরকম আছে। তো আপনারা সব মিলিয়ে দেখবেন যে আমাদের বাংলাদেশের যেই মানে মৌসুমী যেই আবহাওয়াটা সেটা অন্য কান্ট্রির সাথে আপনি মিক্স করতে পারবেন না। আপনি অন্য কান্ট্রিতে গিয়ে থেকে দেখেন, প্রথমে আপনার খুব খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে, হয় খুব বেশি শীতে কষ্ট পাবেন, না হয় গরমে কষ্ট পাবেন, ঠিক আছে। আচ্ছা কথা হবে না, ওকে। দেখেন তাহলে এটা আমাদের জন্য একটা অপরচুনিটি। এবার দেখেন a diverse array of crops and agricultural commodities provides essential nutrition. এই কৃষি কাজে যদি মানুষ জড়িত না থাকতো তাহলে আমরা নিউট্রিশন কোথা থেকে পেতাম? খাবার কোথা থেকে পেতাম? আমরা যতই বড় বড় কথা বলি, যতই আমরা যা করি, আমরা যদি দিন শেষে আমাদের পেটে যদি ভাত না আসে, দিন শেষে আমাদের পেটে যদি খাবার না আসে, তাহলে আমরা সুস্থ কিভাবে থাকবো? কিভাবে আমরা সুস্থ থাকবো? আপনার পাকস্থলী যদি ভালো না থাকে, পাকস্থলী যদি খাবার না হয়, আপনার পুরো শরীর কি পড়ে যাবে, আপনার হাতও চলবে না, পাও চলবে না, মাথাটাও চলবে না। আর ব্রেইনকে সচল রাখার জন্য সবার আগে দরকার খাওয়া দাওয়া। আমরা ঠিক করে খাওয়া দাওয়া করি না। তার মধ্যে যদি এই কেউ এগ্রিকালচারে না যায়, এগ্রিকালচার ওয়ার্ক যদি কেউ না করে, তাহলে আমরা নিউট্রিশন কোথা থেকে পাবো? সো নিউট্রিশনের পুরোটাই আসে কোথা থেকে? এগ্রিকালচারাল ওয়ার্ক থেকে আসে। এবার দেখেন এগ্রিকালচারাল কমোডিটিস টিপিক্যালি হ্যাভ হায়ার ভ্যালু এডিশন কম্পেয়ার টু নন এগ্রিকালচারাল প্রোডাক্ট। দেখেন আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টও আছে, নন এগ্রিকালচারাল প্রোডাক্টও আছে, কিন্তু আপনি যদি ভ্যালুর দিক থেকে চিন্তা করেন এগ্রিকালচারাল প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি। কেন বেশি বলেন তো একটু? কেন বেশি একটু গেস করেন তো? আচ্ছা, এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো কিরকম হয়? একটু পচনশীল হয় না, খুব সহজে কিন্তু পচে যায়। তো আবার এটা এরকম যে আপনি না খেলেও বাঁচবেন না, এটাকে সংরক্ষণ না করলে কি হবে? দেশে কিন্তু দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আপনি যদি খাদ্যকে সংরক্ষণ করতে না পারেন, খাদ্যকে প্রপারলি ব্যালেন্স করতে না পারেন, আমাদের কি করতে হয়? নিজেদের যোগানও মেটাতে হয়, আবার এটার পরে যতটুকু বাকি থাকে সেটা কি করি আমরা? অন্য দেশে সেল করি। সেখান থেকে আমাদের কি আসে? রিজার্ভ আসে। সেখান থেকে কি আসে? রিজার্ভ আসে। তাহলে এইটা যদি আমরা ভ্যালু না দেই, এটাকে যদি আমরা যাচ্ছে তাই ভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কি হবে বলেন? প্রথমত আমরা না খেয়ে মরবো, এবং অন্য দেশ থেকে যখন খাবার আমাদের কিনে আনতে হবে, আমদানি করে আনতে হবে, প্রচুর পরিমাণে আমদানি করতে হবে, তখন দেখবেন যে খাবারের প্রাইস বাড়তে থাকবে। বাজারে গেলে দেখবেন যে এটার প্রাইস অনেক হাই, ওটার প্রাইস অনেক হাই, এটার প্রাইস অনেক হাই।
দেখবেন যে এই যে মাঝে মাঝে পেঁয়াজ তেল তারপর বিভিন্ন জিনিসের দাম কিন্তু একদম হুট করে বেড়ে যায়, কাঁচামরিচ। যখন দেখবেন যে আমরা যেই দেশ থেকে ওটা আনছি সেই দেশ ধরেন আপনাদেরকে দিচ্ছে না, বা কোনো কারণে যুদ্ধ বিগ্রহ বা কোনো কিছু একটা কারণে কি হলো ওখান থেকে আমাদের প্রোডাকশনটা বন্ধ হয়ে গেল, বা আমাদের দেশ থেকে যারা নিচ্ছে আমরা তাদেরকে দিচ্ছি না। সো আলটিমেটলি একটা সময় কি হয়, আমাদের বাজার দর বেড়ে যায়। আবার বাজার দর বাড়ার একটা বড় কারণ হচ্ছে সিন্ডিকেটের জন্য বাজার দর বেড়ে যায়। কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে কিভাবে যত ট্রান্সপোর্টেশন কস্ট কম, যেখানে কম মানে যেই দেশে, সেই দেশ থেকে আমাদের খাবার নিয়ে আসতে হবে, এবং যেই দেশে আমাদের খাদ্যশস্যের দাম বেশি দিবে বা মূল্য বেশি দিবে সেখানে কি করি আমরা সেল করি। এটাই কিন্তু হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে? সো বলতে পারেন যে আপনাদের এগুলো সবকিছু কি অপরচুনিটির মধ্যে পড়ছে, যে এগ্রিকালচার ওয়ার্ক আপনারা করবেন সেখানে অপরচুনিটি গুলো কি কি। এখানে কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। নেক্সট টাইম আমরা এখানে হচ্ছে কিছু ব্যারিয়ার্স আছে সেগুলো দেখবো, এবং এই এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে কি কি ধরন আছে, কি কি কাজগুলো আসলে এগ্রিকালচার হিসেবে আমাদের দেশে আইডেন্টিফাই করা হয় সেগুলো দেখবো। এবং এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলো আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আপনার চিংড়ি, হোয়াইট গোল্ড। এটা কিন্তু আমাদের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখে, ঠিক আছে? চিংড়িটা আমাদের নিজেদের যোগান দেওয়ার পরেও আমরা অনেক দেশে আমাদের চিংড়ি সেল করতে পারি, এটাকে বলা হয় হোয়াইট গোল্ড, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে পড়াশোনা করবো। আজকে এতটুকুই থাকবে। কারো প্রশ্ন আছে?